দেখো এই সিজনে মানে আপকামিং সিজনের এই ট্রান্সফার উইন্ডোতে যত একটা করে দিন সামনের দিকে এগিয়ে আসছে, সেখানে বাকি প্রত্যেকটা টিম তো খুব ভালো অ্যাক্টিভ। ইস্টবেঙ্গল অনেক বেশি অ্যাক্টিভ, কারণ ইস্টবেঙ্গলের অনেক বেশি ডিমান্ড রয়েছে, টিম তাড়াতাড়ি ভালো করে করতে হবে এবং একটা প্ল্যান পরিষ্কার দেখা যাচ্ছে। এবং অবশ্যই আরেকটা কথা আমি বলবো যে ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে যে স্কাউটিংয়ের একটা কোথাও অভাব দেখা যেত, যে ভালো প্লেয়ার স্কাউট করতে পারছে না, এজেন্ট গেম চলছে, এজেন্ট একটা ভুলভাল প্লেয়ারকে খাইয়ে দিল, সেই প্লেয়ার চলে এলো। কারণ এর আগে তো এত খাজা প্লেয়ার এসেছে ইস্টবেঙ্গলে, সে আর বলার বাকি রাখে না। আইএসএল যদি আমরা একবার পেছনের দিকে তাকাই, ইস্টবেঙ্গলের প্রতিটা সিজনের টিম এবং প্লেয়ার দেখি, তাহলে দেখবো যে প্রচুর খাজা বিদেশি প্লেয়ার এসেছে। অ্যারন আমাদি হলোওয়ের কথা মনে পড়বে, জেক জার্ভিসের কথা মনে পড়বে, এরকম প্রচুর প্লেয়ার মানে বলে শেষ করা যাবে না। যাই হোক, সেটা একটা অন্য পার্ট। কিছু ভালো প্লেয়ারও এসেছে, কিন্তু এইবারে যেটা দেখা যাচ্ছে না, যে স্কাউটিংটা ভালো হচ্ছে এবং ভালো কিছু প্রোফাইল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে জমা রয়েছে, যার মধ্যে থেকে আস্তে আস্তে নাম বেরিয়ে আসছে। এবং কিছু নামের সাথে তো ইস্টবেঙ্গল অলরেডি ডিল ডান, অথবা একটা ভালো অ্যাডভান্স নেগোসিয়েশন বা একটা ভালো জায়গাতে তাদের কাছে অফার রিচ করেছে। আজকে যে প্লেয়ারের কথা বলবো, এই ভিডিওতে যে প্লেয়ারের কথা বলবো, এই নামটা কিন্তু ভীষণ সিরিয়াস আপাতত ইস্টবেঙ্গলের সাথে লিঙ্কড আপের ক্ষেত্রে। মোহাম্মদ রশিদের কথা বলবো। মোহাম্মদ রশিদ প্যালেস্তাইনের একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। ইস্টবেঙ্গলের সাথে এই মুহূর্তে ঠিক কোন স্তরে কথাবার্তা রয়েছে সেই নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে দু একটা ছোটো ছোটো বিষয়ও ডিসকাস করার দরকার রয়েছে। প্রথম প্লেয়ার অবশ্যই আজকের ডিসকাশনের তিরি। দীর্ঘদিন হয়ে গেল ইন্ডিয়ান ফুটবলে রয়েছে, সেই 2015-তে এটিকেতে জয়েন করেছিল, তারপর জামশেদপুর, তারপর মোহনবাগান, তারপর মুম্বাই সিটি এফসি। তার রান কিন্তু চলছে। জাস্ট একটা সিজন চোটের কারণে আমরা দেখেছিলাম যে তিনি ফুটবলের বাইরে ছিল, মোহনবাগানে ছিল তখন, এসিএল ইঞ্জুরি হয়েছিল। বাকি 2015 থেকে এই 2025 অবধি একটা সিজন বাদে প্রতিটা সিজনে কিন্তু কন্টিনিউয়াসলি খেলেছে এবং সাকসেসের সাথে খেলেছে। যে টিমেই গেছে সেই টিমে মোটামুটি একটা ভালো ছাপ রাখার চেষ্টা করেছে। তো সেই তিরির সাথে কিন্তু মুম্বাইয়ের কন্ট্রাক্ট এই 2025 সিজনে শেষ হয়ে যাচ্ছে, মানে 24-25 সিজনে শেষ হয়ে যাচ্ছে মে মাসের 31 তারিখে। তারপরে কি হবে, তিরিকে নিয়ে বেশ কিছু ক্লাব কিন্তু অলরেডি ইন্টারেস্টেড, যার মধ্যে থেকে জামশেদপুরের নাম আসছে, যে জামশেদপুরে আবারও ফিরতে পারে। জামশেদপুরে একজন ভালো ডিফেন্ডার খুঁজছে, সিরকোভিচকে হয়তো চেঞ্জ করবে তারা। এবং তার পাশাপাশি নাম উঠে আসছে কেরালা ব্লাস্টার্সের। কিন্তু কেরালার সাথে 2020-21 সিজনের শুরুতে যে ঘটনা ঘটেছিল, আমার মনে হয় যে সেটা মাথায় রেখে তিরি কেরালাতে ফেরার কথা ভাববে কিনা আমি জানি না। যাদের সেই সময়ের ঘটনা মনে নেই তাদের জন্য বলি যে তিরির সাথে কিন্তু প্রি কন্ট্রাক্ট অবধি হয়ে গেছিলো, এবং তারপরে যখন কোভিড হিট করলো তখন তিরিকে বলা হয়েছিল তোমাকে পে কাট করতে হবে এবং স্যালারির একটা বড় পোর্শন তোমাকে ছাড়তে হবে। তো ন্যাচারালি তিরি সেটা করেনি, কারণ তিরি মনে করেছিল যে এটা কন্ট্রাক্টটাকে ভয়েড করছে, এবং তারপরে সেই প্রি কন্ট্রাক্ট কিন্তু বাতিল করে তিরি বেরিয়ে এসেছিল এবং ফাইনালি তৎকালীন এটিকে মোহনবাগানে তিরি কিন্তু সই করেছিল। এবার তিরি কোথায় যায় সেটা দেখার বিষয় হবে। যেখানেই যাক না কেন, আমার মনে হয় যে সেই ক্লাবের জন্য একটা স্মার্ট সিগনেচার হবে, কারণ একটা হিউজ এক্সপিরিয়েন্সকে তারা টিমের মধ্যে কিন্তু পুট করতে পারবে। এজ এমন কিছু না, অনেক ইয়াং এজ থেকে ইন্ডিয়ান ফুটবলে রয়েছে। তো আমার মনে হয় যে যে ক্লাবেই যাক সেখানে গিয়ে ভালো জার্নি কাটাবে। এবং আমাকে যদি পার্সোনালি চয়েস করতে বলো, তাহলে আমি বলবো যে জামশেদপুরে যাক। আজকে আগের ভিডিওটাতে আমার এক কাছের খুব বন্ধু রাহুল, ও কমেন্ট করেছিল যে যদি জামশেদপুর এই স্মার্ট সিগনেচারটা করে জামশেদপুরের জন্য ভালো হবে। তো পার্সোনালি আমিও বলছি যে যদি সত্যিই তিরি জামশেদপুরে ফিরে যায়, তাহলে সেটা জামশেদপুর এবং তিরি উভয়ের জন্য ভালো হবে। দ্বিতীয় প্লেয়ার যাকে নিয়ে সামনের কয়েকটা দিন ট্রান্সফার মার্কেটে একটু হল্লা হবে, সেটা হচ্ছে অভিষেক টেকচাম সিং। পাঞ্জাব এফসি তাকে ছাড়বে কি ছাড়বে না, বা কোন ক্লাবে যাবে কোথায় যাবে না, কাদের অফারটা অ্যাকসেপ্ট করবে, কাদের ট্রান্সফার ফি নেগোসিয়েশন বেশি হবে, কোথায় সে বেটার অফার পাচ্ছে, কোথায় বেশি অপরচুনিটি পাচ্ছে, এরকম বহু ইকুয়েশনস কিন্তু সামনের কয়েকদিনে চেঞ্জ হবে। এবং যেখানেই যাক না কেন, আমি বলবো যে সেটা সব দিক থেকে, পাঞ্জাব এফসির দিক থেকে, অভিষেকের বর্তমান কেরিয়ারের দিক থেকে, তার ফিউচারের দিক থেকে, সব দিক থেকে বেস্ট অপশনটাকে চুজ করে কিন্তু সে ফাইনাল ডিসিশনটা নেবে। আর সামনের কয়েকটা দিন, হ্যাঁ ডেফিনেটলি আমি আবারও বলছি, তাকে নিয়ে হল্লা হবে, তাকে নিয়ে বিস্তর কথাবার্তা হবে। ওয়েট করে আছো, আরও ওয়েট করে থাকতে হবে তার ডেস্টিনেশন জানার জন্য। তো অভিষেক টেকচাম সিং কোথায় যায়
তোমাদের মতো আমিও অন্তত পক্ষে জানার জন্য ওয়েট করে রয়েছি, কারণ বহু ক্লাবের ইন্টারেস্ট বা ইনিশিয়াল অফার থাকলেও এখন যেটা মনে করা হচ্ছে যে একটা কোথাও টু ওয়ে রেস হচ্ছে, যে রেসটাতে যে কোনো একটা ক্লাবই তাকে পাবে ডেফিনেটলি, এবং সেই রেসটাতে কিন্তু অবশ্যই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা সামনের দিকে রয়েছে, এবং তাদেরকে বিট করার জন্য কেউ এগিয়ে আসতে পারে কিনা বা কেউ এগিয়ে আসে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু আপাতত মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো টিমেরই ডিমান্ড রয়েছে, দুরকমভাবে ডিমান্ড রয়েছে, দুটো টিমেরই অফার একদম প্রায় সমান সমান রয়েছে, আর দুটো টিমেরই তাকে নিয়ে ভাবনা চিন্তাও খুব ভালো জায়গাতে রয়েছে, লং টার্মে চিন্তাভাবনায় রয়েছে। তো দুটো টিমের মধ্যে কোন টিমটাকে অভিষেক ফাইনালি চুজ করে বা পাঞ্জাব এফসি কাদের সাথে নেগোসিয়েশনে ফাইনালি দেখে যে কোথায় বেশি টাকা পাচ্ছে, ট্রান্সফার ফি পাচ্ছে, অনেক কিছু কিন্তু ফ্যাক্টর দাঁড়িয়ে রয়েছে। তো সামনের কয়েকটা দিন একটু অভিষেককে নিয়ে ব্যস্ত থাকতে হবে সবাইকে, আর দেখা যাক কোথায় গেলে তোমরা বেশি খুশি হবে, অবশ্যই কমেন্ট করে জানিও। দুটো টিমেরই কিন্তু প্রপার প্ল্যানিং রয়েছে, আমি আবারও বলছি, কেউ এটা বলো না যে মোহনবাগানে গিয়ে বেঞ্চ হয়ে যাবে, কেউ এটা বলো না যে ইস্টবেঙ্গলে গিয়ে বা কোনো ট্রফি পাবে না, কেরিয়ার শেষ হয়ে যাবে, বাট এই কথাগুলোকে এখানে এনে লাভ নেই, কারণ একটা প্লেয়ার যখন একটা টিমকে চুজ করে তখন সে তার নিজের ভালো বুঝেই চুজ করে, তো সেটা তার ব্যাপার। তারপরে গিয়ে তার ফিউচার কি হবে না হবে, সে কীভাবে নিজেকে সেই ক্লাবের সাথে মানিয়ে নেবে, সেটা পুরোপুরি তার ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে আমরা আগে থেকে এই ধরনের অ্যাবসার্ড কথা বলতে পারি না, বাট আমি বলছি যেখানেই যাক না কেন নিজের ভালো হবে এবং অবশ্যই সেই ক্লাবেরও ভালো হবে, দেখা যাক কোথায় যায়। আর এবার যে প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে সেই প্লেয়ার অবশ্যই প্যালেস্তাইনের ন্যাশনাল টিমের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রশিদ। তার এই মুহূর্তে 29 বছর বয়স, বর্তমানে রয়েছে লিগা 1 অর্থাৎ ইন্দোনেশিয়া লিগ পার্সিবায়া ক্লাবে, এবং একদম কোর ডিফেন্সিভ মিডফিল্ডার বলতে যেটা বোঝায় তাই কিন্তু এই প্লেয়ারটা দীর্ঘদিন ধরে এই ইন্দোনেশিয়ার ক্লাবগুলোতে খেলছে। এর আগে পার্সিব বন্দুকে ছিল, বা তারপর বালিতে ছিল, তারপরে এই পার্সিবায়াতে রয়েছে। আর এই ক্ষেত্রে একটা ছোট্ট ট্রিভিয়া আমি শেয়ার করব, সেটা হচ্ছে বর্তমানে এই মোহাম্মদ রশিদের টিমমেট কিন্তু পার্সিবায়াতে তোমাদের অত্যন্ত চেনা একজন প্লেয়ার, আমাদের ইন্ডিয়ান সুপার লিগে খেলে যাওয়া প্লেয়ার মার্কো দামিয়ানোভিচ, সে কিন্তু এই মোহাম্মদ রশিদের টিম পার্টনার পার্সিবায়াতে, এবং দুজনের কিন্তু জুটি যথেষ্ট ভালো, কম্বিনেশন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, এবং দুজনের ভালো ফ্রেন্ডশিপও রয়েছে। তো যাই হোক, সেটা এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যে ইস্টবেঙ্গল তাকে এই মুহূর্তে একটা পোটেন্সিয়াল টার্গেট হিসেবেই ধরেছে, এবং তার সাথে কথাবার্তাও কিন্তু একটা অ্যাডভান্স স্টেজ অবধি এগোচ্ছে। এবার এই প্লেয়ারটা যদি আসে তাহলে কিন্তু আমার মনে হয় যে একটা কোথাও টিমের ডাইনামিক্স চেঞ্জ হবে, কারণ তুমি যদি একবার ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের দিকে তাকাও, আর একটা কথা বলে রাখা দরকার, প্লেয়ারটা প্যালেস্তাইনের কিন্তু বর্তমানে জাতীয় দলের প্লেয়ার, 49টার ওপর ম্যাচ খেলা হয়ে গেছে তার সব রকম মিলিয়ে। আর রিসেন্ট যে এশিয়ান কাপটা হয়েছে 2023-এর যে এশিয়ান কাপ, যেটা 24-এ হয়েছিল, সেখানে ওরা যে রাউন্ড অফ 16 অবধি গেছিল, সেখানে কিন্তু পরপর 4টে ম্যাচে, গ্রুপ স্টেজে 3টে ম্যাচ, রাউন্ড অফ 16-এর ম্যাচ, প্রত্যেকটা ম্যাচে কিন্তু এই মোহাম্মদ রশিদ টিমে খেলেছিল। তো কোথাও ইম্পর্টেন্ট প্লেয়ার এবং অবশ্যই খুবই কোয়ালিটি প্লেয়ার, ইজ আ বিস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার। অনেকে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে বলছে যে হি কুড বি দ্য সেকেন্ড জাহু, সেকেন্ড ম্যাকহিউ, আমি এরকম বলবো না, বাট হ্যাঁ ডেফিনেটলি খুব ভালো প্লেয়ার। জাহু বা ম্যাকহিউ লং টাইম ধরে ইন্ডিয়ান ফুটবলের থেকে নিজেদেরকে প্রমাণ করেছে, তো সেই প্লেয়ারকে আপাতত সবে টার্গেট করা হয়েছে, আসে কি আসে না সে তো পরের কথা, বাট যদি আসে আমি বলবো যে অবশ্যই ভালো খেলবে, কারণ তার কেরিয়ার গ্রাফটা খুব ভালো, যেখানে খেলেছে মোটামুটি সাকসেসের সাথে খেলেছে, গোল স্কোরিং রেটও খুব ভালো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, পার্সিবায়াতেই প্রায় 6টার মতো গোল করেছে ওদের লিগে। তো যেটা বলছিলাম যে ইস্টবেঙ্গল টিমের পুরো ডাইনামিক্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই প্লেয়ার যদি আসে, এবং ওর মতো একটা সলিড প্লেয়ারকে যদি ইস্টবেঙ্গল পায়, কারণ ইস্টবেঙ্গলে দেখো এখন প্ল্যানিং যেটা রয়েছে সেটা হচ্ছে ডিফেন্সে যদি দেখি তাহলে একজন বিদেশি ডিফেন্ডারের সাথে একজন ইন্ডিয়ান ডিফেন্ডার, মানে আনোয়ার আলীর সাথে একজন বিদেশি ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল খেলাবে। দ্বিতীয় হচ্ছে যে ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু একজন বিদেশি প্লেয়ারের সাথে, যদি ইন্ডিয়ান হিসেবে ধরে নাও যে এখানে আপাতত জিকসন সিং, যদি অন্য কেউ আসে অন্য কেউ আসে, বাট আপাতত ধরো জিকসন, তো জিকসনের সাথে এই প্লেয়ারটা যদি হয় তাহলে অ্যাটাকিং মিডফিল্ডে চলে যাচ্ছে কিন্তু তখন মিগুয়েল, কারণ মিগুয়েলকে নিয়ে একটা আলাদা ধরনের প্ল্যানিং অস্কার ব্রুজনের রয়েছে, এবং সেন্টার ফরওয়ার্ডে যদি থাকে দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস তাহলে ভালো কথা, যদি অন্য কেউ আসে তাহলে অন্য কেউ, এই যে একটা প্রপার ডাইনামিক্স এটা কিন্তু ইস্টবেঙ্গল পাবে, এবং প্রত্যেকটা পজিশনে এমন প্লেয়ারদেরকে পাবে
যে প্লেয়াররা কিন্তু সিরিয়াসলি খুব হাই কোয়ালিটি এবং আমার মনে হয় যে টিমের যে কোথাও একটা ভালো কিছু করার জায়গা সেটাকে অনেকটা বাড়িয়ে দেবে এবং আমার মনে হয় যে এই ধরনের সিগনেচার দরকার রয়েছে। কারণ যদি সাউল ক্রেসপোকে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার ভাবো আর যদি মোহাম্মদ রশিদের কথা ভাবো, দুজনকে যদি পাশাপাশি রাখো, দুজনের কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে যে অ্যাপ্রোচটা সেটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। তো তোমার ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডারই লাগবে। এর আগে আসরোর গফুরবের নাম উঠেছিল, কিন্তু এই প্লেয়ারটা আরও হাইলি পোটেন্সিয়ালওয়ালা একজন প্লেয়ার এবং একে ইস্টবেঙ্গল মেনলি কিন্তু টার্গেটটা করেছে। এবার এই প্লেয়ার যদি আসে তাহলে অবশ্যই অন্ততপক্ষে ইনিশিয়ালি একটা 2 বছরের কন্ট্রাক্ট হবে, যেটা আপাতত শুনতে পাওয়া যাচ্ছে, এবং প্লেয়ারটা সেটার অন্ততপক্ষে দাবিও রাখছে। অ্যান্ড তার সাথে একটা হয়তো +1 কন্ট্রাক্ট অপশনও থাকবে, কারণ সেটা পারফরমেন্স বেসিসে থাকবে। দেখা যাক, ইস্টবেঙ্গল বেশ ভালো প্ল্যানিং নিয়ে এগোচ্ছে। অ্যান্ড এই প্লেয়ারটা আমি বলছি যে কোথাও ডেফিনেটলি ইস্টবেঙ্গলের হয়ে একটা গেম চেঞ্জার হয়ে ওঠার ক্ষমতা রাখবে। কারণ ইস্টবেঙ্গলের যে মেন প্রবলেমটা না, যে প্রবলেমগুলো পরপর কয়েকটা সিজনে ইস্টবেঙ্গলকে সবথেকে বেশি ভুগিয়েছে, সেটা হচ্ছে একদম শেষ মুহূর্তে গোল খেয়ে যাওয়া, বা ডিফেন্সিভ মিডফিল্ড থেকে বা মিডফিল্ড থেকে ডিফেন্সের মধ্যে যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশন একটা বিগ গ্যাপ, একটা কোথাও নিজেদের মধ্যে প্রপার ওরিয়েন্টেশন না থাকা, আমার মনে হয় সেটা কিন্তু অনেকটা কাটবে এই ধরনের ভালো ভালো প্লেয়ার তুমি যখন টিমের মধ্যে পুট করবে। সো আমি আবারও বলবো যে ইস্টবেঙ্গলের কিন্তু এইবারে স্কাউট অনেক বেটার হচ্ছে, এইবারে অন্ততপক্ষে রিসার্চ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অনেক বেটার করেছে। অ্যান্ড ডেফিনেটলি কোথাও একটা ভালো টিম করার চেষ্টা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করছে। বাকি সাকসেস অনেক কিছু ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে রয়েছে, সেটা কতটা ইস্টবেঙ্গল প্রত্যেকটা জায়গাতে টিক মারতে পারে সেটাই দেখার, নাকি আবারও সেই প্রতিবারের মতো ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গলের সব থেকে বেশি ব্যস্ততা থাকে, আর যখন টুর্নামেন্টগুলো হয় তখন সেখানে গিয়ে ইস্টবেঙ্গলকে সেইভাবে খুঁজে পাওয়া যায় না, সেই একই স্টোরি চলে। সেটার অপেক্ষা তো আমাদেরকে অনেক দিন পর করতে হবে, মানে অনেক দিন অপেক্ষা করতে হবে, তারপর আমরা দেখতে পাবো। দেখা যাক কী হয়। তোমাদের কী ওপিনিয়ন রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।